ওয়েলকাম ব্যাক ফিজিক্স বাংলা এডুকেশন চ্যানেল। আজ আমরা ফ্রিকশন চ্যাপ্টার থেকে ছায়া প্রকাশনীর বইয়ের 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউর সলিউশন করব। ছায়া প্রকাশনীর বই থেকে সেমিস্টার 1 এর জন্য সকল অধ্যায়ের এমসিকিউ সলিউশন পেতে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত এমসিকিউ সলিউশন চেক আউট করতে পারো। তো চলো আরম্ভ করব আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। পেডেল করে সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কেমন হবে? সামনের চাকায় পেছনের দিকে, পেছনের চাকায় সামনের দিকে, সামনের চাকায় সামনের দিকে, পেছনের চাকায় পেছনের দিকে, কোনটা হবে? দেখো এইখানে একটা সাইক্লিস্ট সাইকেল চালাচ্ছে। তো যদি পেডেল করে, তাহলে পেডেল করলে কি হবে? পেছনের চাকায় আগে কি ঘটনা ঘটছে দেখো। পেছনের চাকায় যখন পেডেল করা হচ্ছে তখন দেখো এই নিচের দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে। কোন দিকে কাজ করছে? এটা নিচের দিকে কাজ করছে। দেখো এইভাবে নিচের দিকে ঘর্ষণ বলটা এইভাবে কাজ করছে। যদি নিচের দিকে ঘর্ষণ বল কাজ করে তাহলে ফ্রিকশন বল কোন দিকে কাজ করবে? ফ্রিকশন বল অবভিয়াসলি তার বিপরীত দিকে কাজ করবে, তার মানে এই দিকে কাজ করবে ফ্রিকশন বল। অর্থাৎ পেছনের চাকায় সামনের দিকে, পেছনের চাকায় সামনের দিকে। আমরা পেডেল করছি, তো এইভাবে পেডেল করার সাথে সাথে এই দিক বরাবর কি হচ্ছে না, বলটা অ্যাপ্লাই করা হচ্ছে। যদি এই দিক বরাবর বল অ্যাপ্লাই করা হয় তাহলে সামনের দিকে ফ্রিকশন বল কাজ করবে। ঠিক আছে, বল যেদিকে প্রযুক্ত হয় তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করে। তাহলে আমরা বল প্রয়োগ করছি, তাহলে পেছনের চাকায় এই দিকে আমরা কি করছি না, বল প্রযুক্ত করছি পেডেল দ্বারা। তাহলে এই দিক বরাবর কি কাজ করবে? ফ্রিকশন বল। ক্লিয়ার হয়েছে? আবার সামনের চাকায় কি করছে? সামনের চাকায় পেছনের চাকা এই যে দেখো এই রোডের দ্বারা যুক্ত আছে, তো সামনের চাকাটা, তো সামনের চাকায় আমরা এই দিক বরাবর বল প্রযুক্ত করছি। তাহলে সামনের চাকায় ফ্রিকশন লাগবে পেছনের দিকে। তাহলে উত্তর কি হবে? সামনের চাকায় পেছনের দিকে, পেছনের চাকায় সামনের দিকে। তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। তোমাদের বোঝার সুবিধার্থে অনেকগুলো ডায়াগ্রাম দিয়েছি, এই ডায়াগ্রামগুলো থেকে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে। তো চলো যাবো নেক্সট কোশ্চেন। বলছে বাইরে থেকে ঠেলে কোনো সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কেমন হবে জানতে চেয়েছে। তো এইটা মনে করো ভূমি, এই ভূমির উপর সাইকেলটা আছে। তো বাইরে থেকে ঠেলা হয়েছে এবং এই দিক বরাবর এর উপর বল প্রযুক্ত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে কি প্রযুক্ত বল। তাহলে দেখো বাইরে থেকে যদি আমি ঠেলি, এইভাবে যদি আমরা ঠেলে দিই তাহলে দেখো এই বরাবর বল প্রযুক্ত হচ্ছে, এই বরাবর বল প্রযুক্ত হচ্ছে। তাহলে দুটি চাকার উপর ফ্রিকশন বল কাজ করবে, কিন্তু এক্ষেত্রে পেছনের দিকে। যেহেতু বাইরে থেকে আমরা ঠেলেছি, পেডেল করলে সেক্ষেত্রে কিন্তু বলটাই পেছনের দিকে কাজ করছিল, তাই ফ্রিকশনটা সামনের দিকে লাগছিল। তাহলে বাইরে থেকে যদি ঠেলা হয় তাহলে পেছনের চাকায় পেছনের দিকে, সামনের চাকায় পেছনের দিকে কি হবে? ফ্রিকশন বল কাজ করবে। অর্থাৎ দুটি চাকাতেই পেছনের দিকে ফ্রিকশন বল কাজ করবে। চলো যাবো নেক্সট কোশ্চেন। বলছে কোশ্চেন নাম্বার 3, পিছনের চাকার ব্রেক ব্যবহার করে সাইকেলের বেগ কমালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কেমন হবে? কোশ্চেনটা এই কোশ্চেন নাম্বার 1 এর ঠিক অপোজিট। কোশ্চেন নাম্বার 1 এ এখানে পেডেল করা হয়েছিল বলে নিচের দিকে বল লেগেছিল, এখানে আমরা ব্রেক করেছি, তাহলে এইভাবে বলটা লাগবে। কেমন বল লেগেছে বুঝতে পেরেছো? তো চাকা এইভাবে ঘুরছে, তো চাকাটা এইভাবে ঘুরছে, চাকা এইভাবে ঘুরছে, তো ব্রেকটা আমরা এইভাবে ইউজ করেছি। কি বললাম বুঝতে পারলে? তো এখানে ফোর্সটা এইভাবে আমরা লাগিয়েছি। তো ফোর্স যদি এই সামনের দিকে লাগে তাহলে আমাদের ফ্রিকশন পেছনের দিকে প্রযুক্ত হবে। সামনের দিকে যদি ব্রেক লাগানো হয় তাহলে পেছনের দিকে ফ্রিকশন প্রযুক্ত হবে। তো পিছন দিকে ফ্রিকশন প্রযুক্ত হলো পেছনের চাকায়, সামনের চাকা সামনের দিকে যাচ্ছিল, ব্রেক করার সাথে সাথে পেছন দিকে তার একটা বল অনুভব করবে, নাহলে সে থামবে কি করে? পেছনের চাকা থামলে সামনের চাকাও থামবে, অর্থাৎ পেছনের দিকে সামনের চাকা একটা বল অনুভব করছে। তাহলে এক্ষেত্রে ফ্রিকশন যেদিকে বল অনুভব করবে তার বিপরীত দিকে কি হবে? ফ্রিকশন বল প্রযুক্ত হবে। তাহলে পেছনের চাকায় পেছনের দিকে, সামনের চাকায় সামনের দিকে বল প্রযুক্ত হবে। তো দেখো সামনের চাকায় সামনের দিকে, পেছন চাকায় পেছনের দিকে বল প্রযুক্ত হবে। তো চলো যাবো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। বলছে 0.1 কেজি ভরের একটি ব্লকের ওপর অনুভূমিক দিকে
5 নিউটন বল প্রয়োগ করে ব্লকটিকে একটি দেওয়ালের গায়ে চেপে ধরে রাখা হয়েছে। এইভাবে এক ব্যক্তি এটাকে দেওয়ালের গায়ে চেপে ধরে রেখেছে। এই ব্লকটার ওজন হচ্ছে গিয়ে 0.1 এত কেজি। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে ওয়াল। এবার বলছে 5 নিউটন বল প্রয়োগ করেছে। দেওয়ালের উপর কত বল প্রয়োগ করেছে? এরকম 5 নিউটন। তাহলে এই দেওয়াল ব্লকের উপর কত নিউটন বল প্রয়োগ করবে? এও 5 নিউটন বল প্রয়োগ করবে। এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এটা হচ্ছে আমার কি প্রযুক্ত বল, আর এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এটাও 5 নিউটন দেওয়াল ব্লকের উপর প্রযুক্ত করবে। এই 5 নিউটনটাকে ভালো করে আমি লিখছি। এইটা হচ্ছে আমার দেওয়ালের উপর বল, আর দেওয়াল এর উপর সেই একই নর্মাল রিঅ্যাকশন ফোর্স প্রযুক্ত করবে। ক্লিয়ার হয়েছে? ব্লক ও দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। তো ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত বার করতে বলেছে। তো ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? ঘর্ষণ বল সর্বদা কাজ করবে যেদিকে বল প্রযুক্ত হচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ এই দিক বরাবর ঘর্ষণ বল কাজ করবে। যেহেতু নিচের দিকে কাজ করছে কি, নিচের দিকে আমার কাজ করছে এমজি, এই দিক বরাবর এমজি কাজ করছে, নিচের দিকে এমজি কাজ করছে, তো উপরের দিকে ফ্রিকশন কাজ করবে। এই ফ্রিকশনটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। আর এফ এল মানে লিমিটিং ফ্রিকশন ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। এন কত? এখানে এন অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম এটা হচ্ছে 5 নিউটন। যেহেতু দেওয়ালের উপর আমরা প্রয়োগ করেছি কত? 5 নিউটন। তাহলে দেওয়াল ঠিক ব্লকের উপর 5 নিউটন বল লাগাবে। তাহলে মিউ এস ইকুয়ালস টু দিয়েছে কত? 0.5 ইন্টু এন দিয়েছে 5। তাহলে এটা কত হবে? 5 5 25, তাহলে 2.5 নিউটন। এটা হচ্ছে আমার লিমিটিং ফ্রিকশন 2.5 নিউটন। দেখো ফ্রিকশন বা ঘর্ষণ বল হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং মানে স্বনিয়ন্ত্রক বল। তুমি যদি বল বাড়াও তাহলে ফ্রিকশন বলও বাড়বে। কতক্ষণ পর্যন্ত বাড়বে? তার সীমাস্থ মান পর্যন্ত। লিমিটিং ফ্রিকশন মানে ঘর্ষণ বলের সেই সীমাস্থ মান, ঠিক আছে? সীমাস্থ ঘর্ষণ বল পর্যন্ত বাড়বে, তার বেশি কি বাড়বে? তার বেশি বাড়বে না। তার থেকে বেশি বল প্রয়োগ করে দিলে সেটা গতিশীল হবে। ক্লিয়ার? তো এখানে এমজি, এই এমজি এর মান কত? এম হচ্ছে 0.1 আর জি এর মান হচ্ছে 9.8। তাহলে এটা কত হচ্ছে? 0.98 নিউটন। এটা নিচের দিকে কাজ করছে। তো লিমিটিং ফ্রিকশন আমাদের কত বেরিয়েছে? 2.5, মানে সর্বাধিক এত লাগাতে পারে, কিন্তু নিচের দিকে বল লেগেছে 0.98। তাহলে লিমিটিং ফ্রিকশন 2.5 কেন লাগাবে? সেও উপরের দিকে কত লাগাবে? 0.98 নিউটন লাগাবে। উপরের দিকে 9 নিউটন, নিচের দিকে হচ্ছে 0.9 নিউটন। তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল এবং ইকুইলিব্রিয়ামে থাকলো। কি বললাম বুঝতে পারলে? যদি এটা বাড়তো, মনে করো এই ব্লকের ওজনটাকে বাড়ানো হলো বা নিচের দিকে আরো বল প্রয়োগ করা হলো, তখন এই ফ্রিকশনও বাড়বে। কতক্ষণ পর্যন্ত বাড়বে? না যতক্ষণ পর্যন্ত এই 2.5 নিউটনের সমান না হয়। তো এটার থেকে বেশি যদি নিচের দিকে বল প্রয়োগ করে দিই তো উপরের দিকে আর কিন্তু লিমিটিং ফ্রিকশন লাগাতে পারবে না, তখন কিন্তু বস্তুটা নিচের দিকে গতিশীল হবে। তো বোঝা গেল? তো লিমিটিং ফ্রিকশন হচ্ছে এর সীমাস্থ মান। তাহলে এখন লিমিটিং ফ্রিকশনের থেকে যদি কম বল প্রযুক্ত হয় তাহলে স্বনিয়ন্ত্রক বলের জন্য উপরের দিকেও আমার কত বল ফ্রিকশন বল কাজ করবে? এটা ফ্রিকশন কাজ করবে 0.98 নিউটন। ক্লিয়ার হয়েছে? সো অপশন বি ইজ দি কারেক্ট। যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে। তো এটা হচ্ছে আমার পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব দিকে একজন লোক হাঁটছে, ঠিক আছে? তো এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? পশ্চিম থেকে পূর্বে, পূর্ব থেকে পশ্চিমে, 45 ডিগ্রি কোণ করে পূর্ব থেকে পশ্চিমে আর উত্তর থেকে দক্ষিণে। কোন দিকে কাজ করবে? এখানে মানুষ যখন হাঁটে তখন ইনক্লাইন্ড ভাবে হাঁটতে হয়, মানে ভূমির উপর এইভাবে ইনক্লাইন্ড ভাবে। দেখো এই যে তির্যক ভাবে কিন্তু পা ফেলতে হবে। তির্যক ভাবে না পা ফেললে মানুষ কিন্তু হাঁটতে পারবে না। অর্থাৎ মানুষ যদি এইভাবে হাঁটে তাহলে ভূমির উপর এরকম একটা বল প্রযুক্ত করবে, হ্যাঁ কিনা? ভূমির উপর এইভাবে বল প্রযুক্ত করবে এফ। তো এই বলের দুটা উপাংশ আমরা নিতে পারি। এই বলের একটা উপাংশ আমরা এই বরাবর নিব, ঠিক আছে, আর একটা উপাংশ এই বরাবর থাকবে। ক্লিয়ার হয়েছে? তো এই যে নিচের দিকে যে উপাংশটা আমরা পেলাম, এটা যদি এটার সাথে থিটা কোণ করে তাহলে এটা আমরা পাবো, এটা যদি থিটা কোণ করে তাহলে এটা আমরা পাবো এফ কস থিটা, আর এটা পাবো এফ সাইন থিটা। তো এই এফ কস থিটা এটা মানুষের ওজনকে, ঠিক আছে, ব্যালেন্স করার কাজে ব্যবহৃত হবে। আর
এই সামনের দিকে যদি পিছনের দিকে কি লাগছে না এফ সাইন থিটা, এটা কিন্তু মানুষ যাচ্ছে পশ্চিম থেকে পূর্বে, তো পশ্চিম দিকে লাগছে এফ সাইন থিটা। তাহলে বল যেদিকে লাগে তার বিপরীত দিকে কি কাজ করবে? ফ্রিকশন ফোর্স। তো এদিকে আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করবে এফ। তাহলে এফ কোন দিকে কাজ করবে? পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে আনসার কি হবে? অপশন এ। তাহলে কোনো ব্যক্তি যদি পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটে তাহলে তার ফ্রিকশন বল কাজ করবে পশ্চিম থেকে পূর্ব দিকে। ক্লিয়ার হয়েছে? চলো যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6। একটি নততলের নতিকোণ দিয়েছে থিটা। এই নততলের অপরের অর্ধাংশ মসৃণ, এখান থেকে এইটুকু হচ্ছে মসৃণ, এটুকু এস দূরত্ব ধরেছি। পরের বলেছে নততলের শীর্ষবিন্দু থেকে স্থিরাবস্থা থেকে ফেলা হলে সেটি নততলের পাদদেশে স্থির হলো, ব্লক ও নততলের নিম্নাংশের ঘর্ষণ গুণাঙ্ক কি হবে? তাহলে প্রথম অর্ধেক অংশ হচ্ছে মসৃণ, পরের অর্ধেক অংশ হচ্ছে অমসৃণ। তো এখান থেকে স্থিরাবস্থা থেকে ফেলা হয়েছে ইউ ইকুয়ালস টু 0 দিয়ে, তাহলে এখানে একটা বেগ পাবে, এটাকে ধরে নিলাম ভি। তারপরে আবার এখানে ভি ইকুয়ালস টু কি হবে? ভি ড্যাশ ইকুয়ালস টু ধরে নিলাম এখানে আবার 0 হবে। ঠিক আছে, গতিবেগটা 0 হবে। তো বার করতে বলেছে ব্লক ও নততলের নিম্নাংশের ঘর্ষণ গুণাঙ্ক। এই যে নিম্নাংশ মানে যে অমসৃণ তল, এর ঘর্ষণ গুণাঙ্ক বার করতে বলেছে। তো প্রথম যে মসৃণ তলে এসছে, তো এক্ষেত্রে কোনো ঘর্ষণ কাজ করছে না। তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্স কেমন কাজ করবে? দেখো এখানে ডায়াগ্রাম যদি আমি করি, তো নিচের দিকে কি কাজ করবে? নিচের দিকে আমার কাজ করে কি না এমজি। ঠিক আছে, তাহলে এই দিকে কি কাজ করবে? লম্ব দিক বরাবর নিচের দিকে এইটা আমার আসবে একটা উপাংশ। আর উপরের দিকে কি কাজ করে? উপরের দিকে তো নর্মাল রিঅ্যাকশন ফোর্স কাজ করে এন। ঠিক আছে, তো এটা 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 যদি থিটা হয়, মনে করো এই নত তলটা থিটা কোণে আছে, এটা থিটা কোণে থাকলে হ্যাঁ এইটা হবে 90 মাইনাস থিটা, তাহলে এইটা হয়ে যাবে আবার থিটা। ঠিক আছে, এটা হয়ে যাবে থিটা। তার মানে হচ্ছে এরকম যদি নত তল হয়, এইভাবে নত তল হয়, ঠিক আছে, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এইখানে যদি ব্লক থাকে, এখানে মনে করো ব্লক আছে, তাহলে এই বরাবর এইটা এটা যদি আমি টেনে দিই থিটা হলে এইটা আমার কত হবে? 90 মাইনাস থিটা। আর যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো মিশে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা আমার হয়ে যাবে কি, এই টোটালটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে এটা অবভিয়াসলি থিটা হবে। কথা বুঝতে পারলে তো? তো থিটা, তাহলে এমজি এটা হলে এটা আমার কি হবে? এমজি কস থিটা। আর এর আরেকটা উপাংশ কাজ করবে এই দিক বরাবর, এটা হচ্ছে এম জি কি হবে গো? সাইন থিটা। তাহলে আমরা দুটো ক্ষেত্রে অঙ্কটাকে করব। তো ফার্স্ট পার্টে আমরা ত্বরণ বার করব। তো নিচের দিকে কি কাজ করছে? এমজি কাজ করছে। তো এমজি সাইন থিটা, আর এর জন্য ত্বরণ হচ্ছে এদিকে আসছে, ত্বরণ কত? এ ত্বরণ ধরলাম, মানে এই এখান থেকে এই মাঝ পথ বরাবর এইটুকু পথ ত্বরণ হচ্ছে এ। তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে? এম এ হবে। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব? এ পেয়ে যাব। তো এখান থেকে এ পেলাম, কি পেলাম? এ ইকুয়ালস টু জি সাইন থিটা হলো। তো এখান থেকে সূত্র বসাবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তো ইউ তো 0 প্লাস 2 এর জায়গায় বসাবো জি সাইন থিটা ইন্টু এস। তাহলে এখান থেকে কি পেলাম? ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 জি এস সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? চলো এবার সেকেন্ড পার্টের অঙ্ক করব। সেকেন্ড পার্টে আমাদেরকে কি বলছে দেখো, এটা হচ্ছে সেকেন্ড পার্টে। তো এখান থেকে বস্তুটা এসছে কোথায়? এই জায়গায় এসছে। তো এটা হচ্ছে অমসৃণ তল। যদি অমসৃণ তল হয় তাহলে তার কি হবে? ত্বরণ হবে না মন্দন হবে? মন্দন হবে। তো এটাকে ধরলাম মাইনাস এ ডেস। কেন না? এটা তার মন্দন হয়েছে, এবং মন্দন না হলে 0 কি করে হবে? কোশ্চেনে বলা আছে পাদদেশে এসে স্থির হবে, তার মানে নিশ্চয়ই মন্দন হয়েছে। তো এক্ষেত্রে এটাকে যদি আমি উপাংশে ভাঙি, তো নিচের দিকে আমার থাকছে এমজি, এই দিকে আমার কি থাকবে গো? এমজি কস থিটা। উপরের দিকে থাকবে কি? নর্মাল রিঅ্যাকশন ফোর্স, আর এই দিক বরাবর থাকবে এমজি সাইন থিটা। তো যেহেতু এখানে এটা তো মসৃণ ছিল, ফ্রিকশন কাজ করছিল না, এটা অমসৃণ আছে, তো ফ্রিকশন কাজ করবে, ফ্রিকশন উপরের দিকে কাজ করবে, এখানে ফ্রিকশনটা হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, তো
তো উপরের দিকে ফ্রিকশন কাজ করছে, নিচের দিকে mg sin থিটা কাজ করছে। তাহলে সেকেন্ড পার্টে নেট বল নিচের দিকে কোনটা কাজ করবে বলো? এইটা হচ্ছে আমার নিচের দিকে কাজ করছে, ফ্রিকশন বল উপরের দিকে কাজ করছে, তাহলে নেট বল আসবে mg sin থিটা মাইনাস f। অবভিয়াসলি mg sin থিটাকে বড় হতে হবে, নালে সে নিচের দিকে কি করে আসবে? mg sin থিটাকে বড় হতে হবে, আর নেট বল mg sin থিটা মাইনাস f করলে নেট বল নিচের দিকে কাজ করবে, আর এটাই হচ্ছে তার ত্বরণ m মাইনাস a ড্যাশ। তো a mm কাটবে কিনা? এখানে কাটা যাবে না, তো এখানে কি কাটা যাবে? না, কাটা যাবে না। তো আগে f এর মানটা বসাতে হবে। দেখো mg sin থিটা, তো f মানে কি? এখানে f কি হবে? f হবে মিউ ইন্টু n, আর মিউ থাকলো n কি? n দেখো mg cos থিটা, তাহলে mg এটা হবে cos থিটা। তো বসাও মিউ ইন্টু mg cos থিটা ইকুয়ালস টু m মাইনাস a ড্যাশ। তো m সব জায়গা থেকে কেটে যাবে, ঠিক আছে। তো g থাকবে, তো মাইনাস a ড্যাশ এর মানটাই বার করে নিচ্ছি, মাইনাস a ড্যাশ এর মানটাই বার করে নিচ্ছি। মাইনাস a ড্যাশ ইকুয়ালস টু কি হবে? মাইনাস a ড্যাশ ইকুয়ালস টু এটা হবে g sin থিটা মাইনাস মিউ g cos থিটা। ক্লিয়ার হয়েছে? এবার এখানেও সে একই সূত্র বসাবো, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। ক্লিয়ার হয়েছে? তো দেখো এই ভি হচ্ছে কি বলতো, ফাইনালি এটাকে ভি ড্যাশ করব আমরা। হ্যাঁ, ইউ মানে এর প্রাথমিক বেগ হচ্ছে ভি, মানে প্রথমটার ক্ষেত্রে যেটা অন্তিম বেগ হয়েছিল, দ্বিতীয় ক্ষেত্রে সেটা প্রাথমিক বেগ হবে। আর এটা হচ্ছে এ মানে হচ্ছে এ ড্যাশ, আর যেহেতু এটা মন্দন হয়েছে তাহলে এটাকে মাইনাস এ ড্যাশ আমরা লিখে নিব। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? ভি ড্যাশ এর মান কি বসাবো? 0 বসাবো, ভি ড্যাশ এর মান 0। হ্যাঁ, ফাইনালি ভি ড্যাশ ইকুয়ালস টু 0 হয়েছে। আর ইউ প্রথম ক্ষেত্রে যেটা অন্তিম বেগ, আর সেকেন্ড ক্ষেত্রে সেটা হচ্ছে প্রারম্ভিক বেগ, তো এটা ভি স্কয়ার মাইনাস এ ড্যাশ। ঠিক আছে, মাইনাস এ ড্যাশ এর মান বসাবো, মাইনাস এ ড্যাশ এর মান কি? এটা তাহলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা হবে জি সাইন থিটা, এটা 2 আছে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা ইন্টু এস। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ারের মান বার করলে কি হবে? এটা যদি এ পাশে আসে তো মিউ 2 থাকবে, মিউ জি কমন নিয়ে নি, ঠিক আছে, মিউ জি কমন নিয়ে নি, জি কমন নিয়ে নি, 2 জিটাকেও কমন নেওয়া হোক, তাহলে কি হবে? মিউ কস থিটা মাইনাস সাইন থিটা, ঠিক আছে, ইন্টু এস। তাহলে দেখো এখানে ভি স্কোয়ার পেয়েছি, এখানেও ভি স্কোয়ার পেয়েছি, দুটো কেসে আমরা ভি স্কোয়ার পেয়েছি, এদেরকে সমান করে দিব। তাহলে 2gs সাইন থিটা ইকুয়ালস টু কি লিখবো? 2g মিউ কস থিটা মাইনাস সাইন থিটা ইন্টু এস। দেখো এস কেটে গেল, 2g কেটে গেল, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। তো সাইন থিটা এবার চলে এলে কি হবে? 2 সাইন থিটা ইকুয়ালস টু মিউ কস থিটা, বা 2 থাকলো সাইন থিটা বাই কস থিটা মানে কি? টেন থিটা ইকুয়ালস টু মিউ। দেখো উত্তর হয়ে গেছে, মিউ ইকুয়ালস টু 2 টেন থিটা। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 7 দাগের কোশ্চেন বলছে এম ভরের একটি বস্তু আনত তলে স্থির অবস্থায় আছে। বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি নিজের ওজনের ক্রিয়ায় নিম্নমুখী গতিশীল হবে যখন নতিকোণ কখন হলে সে নিজের ওজনের জন্য নিম্নের দিকে গতিশীল হবে? তো দেখো, তো এখানে আমরা কি বার করব না, নিচের দিকে এর কাজ করছে কি? এমজি, নিচের দিকে এমজি কাজ করবে, ঠিক আছে, নিচের দিকে কাজ করছে এমজি। ক্লিয়ার? আচ্ছা, উপরের দিকে কি কাজ করবে? ঊর্ধ্বমুখে জাস্ট এর লম্বভাবে উপরের দিকে কি কাজ করবে? নর্মাল রিঅ্যাকশন ফোর্স, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বল। ক্লিয়ার? এবার দেখো এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিলে এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। ঠিক আছে, যদি আমি এই অ্যাঙ্গেলটাকে বাড়িয়ে দিই তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে আমার 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়
তাহলে এই কোণটা কত হবে? এইটা হয়ে যাবে আমার কত, 90 মাইনাস থিটা। বোঝা গেছে? এটা 90 ডিগ্রি মানে এটা 90 মাইনাস থিটা আর যে থিটা যোগ করলে কত, 90 90 আর 90 180 ডিগ্রি। এবার এই কোণটা কত হয় বলো? এই কোণটা কত হবে? দেখো এই কোণটা, দেখো এইটা আর এইটা মিলে হচ্ছে কত, 90 ডিগ্রি। আর এটা 90 মাইনাস থিটা হলে অবভিয়াসলি এটা থিটা হবে, কারণ এটা মিলে 90 ডিগ্রি হতে হবে। ক্লিয়ার? তাহলে থিটা অর্থাৎ থিটা যার সাথে থাকবে সেই উপাংশটা কি হয় না mg cos থিটা, এটা হচ্ছে mg cos থিটা। তো এর আরেকটা উপাংশ থাকবে কোন দিক বরাবর? এই দিক বরাবর, ঠিক আছে, এই দিক বরাবর। তো এটা হচ্ছে আমার কি mg, এটা হয়ে যাবে mg sin থিটা। এর নিচের দিকে আসছে এবং উপরের দিকে কি কাজ করবে? এর উপরের দিকে কাজ করবে ফ্রিকশন বল, ঠিক আছে। বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীত দিকে কাজ করবে ফ্রিকশন বল। তো এইটা হচ্ছে আমার এফ, ফ্রিকশন বল। তাহলে বস্তু নিম্নের দিকে গতিশীল হবে, এর কন্ডিশন কি? এর শর্তটা হচ্ছে কি না mg sin থিটা, mg sin থিটা গ্রেটার দেন এফ হতে হবে। নিচের দিকে যে বলটা কাজ করছে এটা যদি ফ্রিকশন বলের থেকে বেশি হয় তাহলে কিন্তু নিচের দিকে বস্তু গতিশীল হবে, ঠিক আছে। খুব সিম্পল একটা কোশ্চেন দেখো। এই ক্ষেত্রে এফ ইকুয়ালস টু আমরা কি জানি? এফ ইকুয়ালস টু আমরা জানি মিউ ইন্টু এন। তো মিউ এন মানে হচ্ছে কি, এন মানে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, আর লম্ব প্রতিক্রিয়া বল কার সাথে সমান হয়? নিচের দিকে কি কাজ করছে? নিচের দিকে তো এমজি কাজ করছে না, এমজি তো এন এর মানে পৃথিবীর একদম পুরো নিচের দিকে কাজ করছে। আর এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, এই তলের সাথে লম্বভাবে যে কাজ করে লম্ব প্রতিক্রিয়া বল। তাহলে এই লম্ব প্রতিক্রিয়া বলটা কার সাথে সমান হবে? এটা হবে এম জি কস থিটা এন, হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো এটা এম জি সাইন থিটা গ্রেটার দেন মিউ এম জি কস থিটা। তো এম জি কেটে গেল, তাহলে থাকবে কি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা গ্রেটার দেন মিউ। তার মানে হচ্ছে টেন থিটা গ্রেটার দেন মিউ। তাহলে দেখো টেন থিটা গ্রেটার দেন মিউ। আচ্ছা দাঁড়াও, এখানে কোশ্চেনটাকে আর একটু সাজিয়ে নি। থিটা গ্রেটার দেন তাহলে কি হবে গো? টেন ইনভার্স, এটা হচ্ছে মিউ। তাহলে অপশন এ হচ্ছে রাইট, অপশন এ হচ্ছে রাইট। ক্লিয়ার? তাহলে নিম্ন দিকে গতিশীল হবে যখন থিটাটা টেন ইনভার্স মিউ থেকে বড় হবে। 8 কোশ্চেনে বলছে দুটি একই রকমের বস্তু এ ও বি একই প্রকৃতির ও উচ্চতার দুটি নততল বরাবর নিচের দিকে গড়িয়ে পড়ছে, যেমনটা তোমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছ। নততল দুটির নতিকোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রির একটা নততল, এটা হচ্ছে 60 ডিগ্রির একটা নততল। বলছে একই রকমের বস্তু এ আর বি, একই বস্তু, ঠিক আছে, একই রকম, একই ওজন, একই সাইজ, সবই একই। তো নততল এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম, তাহলে নিশ্চয়ই বিটা আগে এসে পৌঁছাবে। কোশ্চেন আমরা মানে অনায়াসে সলভ করতে পারি, বি নততলের পাদদেশে আগে এসে পৌঁছাবে। অপশনের উত্তর বি হবে, এখান থেকে অনায়াসে বোঝা যাচ্ছে। কিন্তু এটাকে সমাধান কিভাবে করব? দেখো ফার্স্ট আমরা কি লাগাবো, দেখো মনে করি এ বস্তুর ক্ষেত্রে। তো এ বস্তুর জন্য কি হচ্ছে দেখো, এ বস্তুর জন্য আমরা কি বলতে পারি? এ বস্তুর জন্য আমরা যে দূরত্ব নিচ্ছি ও কিউ, দেখো ও কিউ দূরত্ব ইকুয়ালস টু কি হবে? এটা হচ্ছে এস ধরে নাও, তাহলে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, u plus half at square, s equals to ut plus half at square, half a t square। তো সবটাই তো স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছে, তো u equals to কি হবে? 0 হবে। তাহলে এখানে কি হবে দেখো, এখানে হাফ থাকলো আর ত্বরণটা হচ্ছে কি নিচের দিকে ছাড়া হয়েছে, তার মানে এখানে ত্বরণটা এদিকে কি থাকবে গো? জি সাইন থিটা। এটা কি থাকবে? জি সাইন থিটা ত্বরণ থাকবে। এই আগের মতন কোশ্চেনের সলিউশন দেখো, এদিকে যদি দেখো এম জি সাইন থিটা, তাহলে এই জি সাইন থিটাটা কি? এটা হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে এম জি সাইন থিটা। এটা কি কাজ করছে? এটা হচ্ছে তার এমজি রূপাংশ। তো এমটাকে বাদ দিলে ত্বরণ কি হবে? জি সাইন থিটা। তাহলে নিচের দিকে কি কাজ করবে? জি সাইন থিটা। ওকে, তাহলে হাফ এর জায়গায় বসাবো জি সাইন থিটা আর টি কে বলবো টি এ
এর হোল স্কয়ার। আচ্ছা, থিটা, থিটা মানে এটা কত? 30 ডিগ্রি। ঠিক আছে, তো হাফ ইন্টু জি সাইন এই 30 এর জায়গায় 30 ডিগ্রি আর টি এর হোল স্কয়ার। সাইন 30 কত হয়? হাফ হয়, তাহলে এটা জি বাই 4 হবে আর টি এ এর হোল স্কয়ার হবে। একদম ক্লিয়ার হয়েছে এ বস্তুর জন্য। এবার বার করব কি বি বস্তুর জন্য। বি বস্তুর জন্য আমরা কি করব দেখো, বি বস্তুর জন্য, বি বস্তুর জন্য, বি বস্তুর জন্য তাহলে ওপি বার করতে হবে। ওপি ইকুয়ালস টু কি করব, সেই একই ফর্মুলা ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ফর্মুলা বসালাম। এটা তো জিরো হয়ে যাবে, স্থিরাবস্থা থেকে ছাড়া হয়েছে, তো হাফ এটা হয়ে যাবে কি হয়ে যাবে না জি সাইন থিটা, তার মানে জি সাইন 60 ডিগ্রি আর টিটা টি বি এর হোল স্কয়ার। তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে √3 বাই এটা 4 হবে আর জি হবে টি বি এর হোল স্কয়ার হবে। ক্লিয়ার? তো এখান থেকে যদি আমি করি যে ও কিউ বাই ও পি ইকুয়ালস টু কি হবে বলতো, জি বাই 4 টি এ এর হোল স্কয়ার আর এটা হবে √3 বাই 4 টি বি এর হোল স্কয়ার। তো এইটা সমান বলবো, জি জি কেটে যাবে, 4 4 কেটে যাবে, 1/√3 আর টি এ বাই টি বি এর হোল স্কয়ার। এবার ও কিউ বাই ও পি এটা আমাকে বার করতে হবে। দেখো ও কিউ হচ্ছে এটা আর ওপি হচ্ছে এটা। তো আমি যদি এই যে ও এটাকে ধরে নাও, যা হোক একটা ধরে নাও, এটাকে আর ধরে নিলাম, এই যে ও আর পি এই ট্রায়াঙ্গেল থেকে আমাকে বলো তো সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হবে? সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হবে? তো উচ্চতা এখানে বলা আছে, কত উচ্চতা থেকে ফেলা হয়েছে না এইচ উচ্চতা থেকে ফেলা হয়েছে। ঠিক আছে, তো এইচ ডিভাইডেড বাই কি হবে? অতিভুজ হবে। অতিভুজ মানে কি? ওপি, ওপি। তো এখান থেকে আমরা ওপির মান কত পাবো? ওপির মান পাবো এইচ বাই সাইন 60 মানে হচ্ছে √3/2 হয়ে গেল। আবার সাইন 30 ডিগ্রি এটা আমরা এই ত্রিভুজ থেকে পাবো, ও আর কিউ ত্রিভুজ থেকে। তো এটা ইকুয়ালস টু কি হবে? এইচ বাই অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে ও কিউ। তাহলে এখান থেকে ও কিউর মান কি পাবো? ও কিউর মান পাবো এইচ বাই সাইন 30 মানে হচ্ছে হাফ, হাফ পেলাম। তাহলে এখানে বসিয়ে দিব এই জিনিসটা, ও কিউ বাই ওপি, ও কিউ মানে হচ্ছে কি এইচ ডিভাইডেড বাই হাফ আছে, আর এটা হচ্ছে ওপি, ওপি মানে কি এইচ ডিভাইডেড বাই √3/2 আর এইটা মানে 1/√3 টি এ বাই টি বি এর হোল স্কয়ার। ঠিক আছে, এবার ইমপ্লাইজ দ্যাট, দেখো এইচ এইচ কেটে গেল, হাফ হাফ কেটে গেল, এই √3টা উপরে চলে আসবে, তাহলে √3 ইকুয়ালস টু 1/√3 টি এ বাই টি বি এর হোল স্কয়ার। তাহলে দেখো এটা কি হবে? 3 হবে, 3 হবে না, এটা 3 √3 3 হয়ে যাবে। তাহলে দেখো 3 ইকুয়ালস টু কি পাবো? টি এ বাই টি বি এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে বলতে পারি টি এ ইকুয়ালস টু √3 হোল স্কয়ার হয়ে যাবে, তাই তো? না √3, হ্যাঁ √3, আমি রুট নিয়ে নিয়েছি, √3 টি বি। তাহলে কে বেশি সময় লাগছে? কে বেশি সময় লাগছে? কে বেশি সময় লাগছে? এ বেশি সময় লাগছে। বি যা সময় লাগছে তার √3 গুণ সময় বেশি নিচ্ছে এ। ঠিক আছে, তাহলে বি আগে পৌঁছাবে। এখান থেকে আমরা বলতে পারি বি আগে পৌঁছাবে আর এর সময়টা বেশি লাগবে, টি এটা বড়। কেন? বি এর যা সময় লাগছে তার √3 গুণ মানে 1.732 গুণ বেশি। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেন। এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি অমসৃণ টেবিলের উপর আছে। তার দৈর্ঘ্য একের এন অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে। এই যে এটা হচ্ছে টেবিল, এই টেবিলের উপর কি আছে না একটা শিকল আছে, লোহার শিকল। ঠিক আছে, তো এই শিকলের যে নিচে যেটুকু ঝুলছে তা মোট দৈর্ঘ্যের, ঠিক আছে, একের এন অংশ নিচের দিকে ঝুলছে। এল দৈর্ঘ্য, শিকলের মোট দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে
এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে L/N। আর উপরে কত হবে? এই দৈর্ঘ্যটা হবে L মাইনাস L/N। হয়ে গেল। আচ্ছা, এবার আমাকে ভর বার করতে হবে। তো এখানে তো ভর কিছু দেওয়া নেই, তো আমি ধরে নিলাম m ইকুয়ালস টু একক দৈর্ঘ্যের ভর। একক দৈর্ঘ্যের ভর দিলে অঙ্কটা আমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে, m কে আমি ধরে নিলাম, আর ফাইনালি আলটিমেটলি কেটে যাবে, m কোনো থাকবে না। তো m যদি একক দৈর্ঘ্যের ভর হয়, তো L/N দৈর্ঘ্যের ভর কত হবে? ইন্টু m। ঠিক আছে, মানে এইটা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, আর এত দৈর্ঘ্যের ভর কি হবে? এত ইন্টু m। তো এইটা ইন্টু m। ক্লিয়ার? এবার এইটাকে যদি আমি একটা ব্লক ধরি, মানে উপরে যেটুকু আছে এটাকে যদি একটা ব্লক ধরি, তাহলে নিচের দিকে কি কাজ করবে? ওজন কাজ করবে। কত কাজ করবে? m ইন্টু g। তো এটার ভর আমরা পেয়ে গেছি। তো L মাইনাস L/N ইন্টু m g, এইটা হচ্ছে ওজন। তাহলে উপরের দিকে কি কাজ করবে? উপর দিকে কাজ করবে নরমাল রিঅ্যাকশন ফোর্স। আর এই দিকে কি কাজ করবে? এই দিকে কাজ করবে ফ্রিকশন ফোর্স। F ইকুয়ালস টু কি হবে? মিউ ইন্টু n হবে। ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। আচ্ছা, বলছে ঘর্ষণ গুণাঙ্কের মান বার করতে বলেছে, মানে মিউ এর মানটা বার করতে বলেছে। এবার দেখো এইটুকুর জন্য এইটাও একটা ব্লক হিসাবে ধরবো আমরা। এখান থেকে এইটুকুকে আমরা একটা ব্লক হিসাবে ধরতে পারি। তো যদি এইটুকু ব্লক হিসাবে ধরি, তো এইটা নিচের দিকে কত বল দিবে না? L/N m, এটা হচ্ছে ভর, ইন্টু g, এইটুকু নিচের দিকে কাজ করবে। একদম ক্লিয়ার হয়েছে? বলছে যদি শিকলটি টেবিল থেকে পড়ে যাওয়ার উপক্রম করে, কখন উপক্রম করবে না? এই ফ্রিকশন ফোর্স যখন সমান হবে এই বলের সাথে, তাই তো? ফ্রিকশন ফোর্স আর এইটা যখন সমান হবে, মানে এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, যখন এই যে যেটা নিচের দিকে ঝুলছে এই বলের সাথে সমান হবে, এই শিকলের যেটুকু অংশ নিচের দিকে ঝুলছে তার যে বল তার সাথে সমান হবে, তখন সেটা কি পড়ার উপক্রম করবে। অর্থাৎ অর্থাৎ F ইকুয়ালস টু আমরা লিখবো কি? L/N mg। এবার F মানে কি লিখবো? মিউ ইন্টু n। তাহলে মিউ, n মানে কি? n মানে এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্স, কত বেরিয়েছে আমাদের? L মাইনাস L/N ইন্টু mg ইকুয়ালস টু L/N ইন্টু mg। তো mg এখান থেকে আমাদের কেটে গেল। তো মিউ যদি L কমন নিয়ে নি, তাহলে 1 মাইনাস 1/n ইকুয়ালস টু কি হবে না? L/N। তো এখান থেকে L কেটে গেল। আবার মিউ এটাকে যদি আমি করি n মাইনাস 1/n ইকুয়ালস টু এটা 1/n, এখানেও 1 n কেটে গেল, 1 থাকলো। তাহলে আমার উত্তর কি হবে বলতো? মিউ ইকুয়ালস টু 1/n মাইনাস 1। ঠিক আছে, তো অপশন বি ইজ দি রাইট আনসার। ওকে, তো যাব নেক্সট কোশ্চেন। 10 দাগের কোশ্চেনে বলছে ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভিতর একটি বস্তু কণা যে উচ্চতায় স্থির থাকতে পারে তা হলো। আচ্ছা, এর একটা থিওরি আছে, এই থিওরি অনুযায়ী সূত্রতে বসিয়ে দিলে খুব সহজে হয়ে যায়। তো যেহেতু আমি থিওরিটা করাইনি তোমাদের, তাই এখানে কষে দিচ্ছি অঙ্কটা। তো দেখো এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে একটা বৃত্তাকার, একটা হচ্ছে কি অমসৃণ ফাঁপা গোলক, এটা হচ্ছে বৃত্তাকার ফাঁপা গোলক, অমসৃণ গোলক। তো এর ভিতরে ও, এটা হচ্ছে তার কেন্দ্র। ঠিক আছে, তো এইখানে একদম তার তলাটা, এখান থেকে একটা বস্তু মনে করো এই পর্যন্ত এলো, আর এই পর্যন্ত এলো মানে এটা হচ্ছে তার উচ্চতা। এই উচ্চতাটাকে বলছি আমি এইচ। ঠিক আছে, আর এটাকে নাম দিলাম বি বিন্দু, এটাকে নাম দিলাম এ বিন্দু, এবং বি থেকে মনে করো বস্তুটা এখানে পি পর্যন্ত এসছে। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়েছে? তো আমাকে বার করতে হবে যে উচ্চতা, মানে এই এইচ আমাকে বার করতে হবে। এবার দেখো এই বি থেকে যখন পি তে এসছে, এই উল্লম্ব রেখার সাথে ধরে নেওয়া যাক থিটা কোণ করেছে কে? কণাটা। এরপরে আর বেশি উঠতে পারবে না। কেন উঠতে পারবে না? এরপরে উঠতে না পারার কারণটা হচ্ছে তার ফ্রিকশন ফোর্স তাকে কি করবে? অপোজ করবে। ঠিক আছে, তো একটু আমি এখানে ডায়াগ্রামটার একটু ভালো করে নিচ্ছি। দেখো ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে, দেখো
প্রথমে এই জায়গায় যখন বস্তুটা এসে পৌঁছাচ্ছে তার নর্মাল রিঅ্যাকশন ফোর্স কি হবে, লম্বভাবে কাজ করবে, ঠিক আছে, তলের দিকে লম্বভাবে এইভাবে কাজ করবে নর্মাল রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা, এইটা হচ্ছে আমার আর, আর মানে বুঝতে পারছো তো রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস আর। আচ্ছা, এটা আর এটাও আর হবে, দেখো এটাও আর হবে, এই যে এটাও আর হবে, ঠিক আছে। আর নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা উপরের দিকে কাজ করছে। এবার ফ্রিকশন কোন দিকে কাজ করবে, ফ্রিকশন দেখো বস্তুটা উঠছে এইদিকে, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে, যখন এইখানে উঠে এলো আর কিন্তু উঠতে পারবে না, কেন পৃথিবীর এমজি তাকে নিচের দিকে টানবে। তো এমজি কোন দিকে কাজ করবে, এমজি নিচের দিকে এই বরাবর কাজ করবে এমজি। তো এটা হচ্ছে এমজি, তাহলে এই এমজির কয়েকটা আমরা উপাংশ পাবো। তো এটা যদি এমজি হয় আর এইটা যদি নর্মাল রিঅ্যাকশন ফোর্সের অপোজিট দিকে যদি আমরা এরকম টানি, তাহলে দেখো এটা যদি থিটা হয় তাহলে এইটা হচ্ছে কি, এটা যদি থিটা হয় তাহলে এইটা হবে আমার 90 মাইনাস থিটা, এটা কত হবে 90 মাইনাস থিটা, আর এটা হচ্ছে 90, তাহলে এইটা অবভিয়াসলি থিটা হবে। আর থিটা আর 90 মাইনাস থিটা কত হয় 90, আর এটা 90 দিলে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা থিটা হলে এইটা আমার হবে কত 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, আর এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আর এটা অবভিয়াসলি থিটা হতে হবে, দিলে এটা 180 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে এই যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স এর সোজা যদি দাগ আমি টানি তাহলে এই এমজি এর সাথে থিটা কোণ করবে। তাহলে এই এমজি কে দুটো উপাংশে আবার ভাগ করব, এইটা একটা উপাংশ হলো, আর একটা উপাংশ হচ্ছে এই দিক বরাবর, মানে এর লম্ব দিক বরাবর পুরো, ঠিক আছে। তাহলে এইটা হলো কি আমার এমজি কস থিটা, এটা হবে এমজি কস থিটা, আর এটা হবে এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? তো এইটা তার উপর বল লাগবে, মানে এইটুকু বল এমজি লাগাবে, তার জন্য সে নিচের দিকে চলে আসবে। আর ফ্রিকশন বল কি করবে, তার বিপরীত দিকে কাজ করবে, এই দিক বরাবর ফ্রিকশন বল কাজ করবে, আর সেই বলটা কত এফ, আর এফ মানে কত হয় এফ ইকুয়ালস টু মিউ ইন্টু এন হয়, আর মিউ ইন্টু এন কত, এন হচ্ছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, কার সাথে সমান হচ্ছে এমজি কস থিটা, তো এখানে লিখে দিব এমজি কস থিটা। ডায়াগ্রামটাকে ভালো করে তোমরা দেখো, ভালো করে অবজার্ভ করো, এখান থেকে অনেক কিছু জিনিস তোমরা জানবে। এই পর্যন্ত আমাদের ডায়াগ্রাম মেকিং করা কমপ্লিট হয়েছে। এবার স্থির থাকতে পারবে কখন, যখন এই যে ফ্রিকশন ফোর্স আর হচ্ছে এমজি সাইন থিটা ইকুয়াল হবে, তখন কি না এই পোকাটা এইখানে স্থির হয়ে থাকতে পারবে। তাহলে আমরা কি লিখবো না, স্থির হয়ে থাকার শর্ত, স্থির থাকবে কখন না, স্থির থাকবে যখন কি লিখবো না মিউ এম জি cos theta equals to mg sin theta। তো এই mg কেটে গেল, তাহলে আমরা কি পেলাম মিউ ইকুয়ালস টু 10 থিটা পেলাম, হ্যাঁ কি না, মিউ ইকুয়ালস টু 10 থিটা। তো এই থিটা কি কিছু বলেছে আমাদেরকে, থিটা এখানে কিছু বলেছে, থিটা কিছু বলেনি, মিউ কিছু বলেছে, হ্যাঁ মিউ বলে দিয়েছে, মিউ হচ্ছে 1/√3, তো এটা হচ্ছে 1/√3 ইকুয়ালস টু 10 থিটা, তার মানে হচ্ছে এটা কত 10 কত ডিগ্রি হবে 30 ডিগ্রি ইকুয়ালস টু 10 থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু কত, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ক্লিয়ার হচ্ছে? এটুকু আমাদের ক্লিয়ার। এবার আমাকে বার করতে হবে এইচ, কত উচ্চতায় বস্তুটা রেস্ট করবে এই জায়গায়। তো এইচ মানে কি গো, এইচ মানে হচ্ছে এবি, এবি উচ্চতা, আর এবি মানে আমরা লিখতে পারি কি ও বি মাইনাস ও এ, আর ও বি মানে হচ্ছে আর মাইনাস, এটা হচ্ছে আমাদের থিওরি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো থিওরির মতন করেই সেখানে মান বসিয়ে করে দিলাম, তো ফাইনাল এক্সপ্রেশন আমাদের যেটা আসবে এটা মনে রাখলে ডাইরেক্ট বসিয়ে দিলেও হয়ে যায়। তো আর মাইনাস ও এ, ও এ, এই যে ও এ কি করে বেরাবে বলো, ও এ দেখো ও এ বাই আমি যদি করি ও পি, এটা মানে কি হয়, এটা হচ্ছে ভূমি, মানে এই ত্রিভুজের কথা বলো ও এ আর পি, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ লিখেছি, তাহলে কস কি হবে গো, কস থিটার মান তো বেরিয়ে গেছে 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রির মান বসিয়ে দিলাম। তাহলে ও এ কি বেরাবে, ও এ বেরাবে কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, √3/2, আর ওপি, ওপি মানে হচ্ছে আর ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে আর।
ঠিক আছে, তো আর থাকবে না, আর আর থাকবে কি, হ্যাঁ আর থাকবে। তো আর ব্যাসার্ধ তো বলে দিয়েছে, দেখো আর ব্যাসার্ধ বলে দিয়েছে, তো আর মাইনাস এটা হবে √3/2 আর, আর এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, এভাবে আসে যদি আমরা থিওরিটিক্যালি আমরা করি। তো ওটা 1 মাইনাস √3/2 হবে, আর এটাকে ক্যালকুলেশন করলে 1 মাইনাস √3/2, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এটা আমাদের আসবে কত বলতো, এটা আমার আসবে 0.134 আর। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এই ছিল আজকে 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনের সলিউশন। পরবর্তী আবার 11 থেকে 20 পর্যন্ত সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিও সলিউশন পেতে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিওর সলিউশন পেয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।